পঙ্গু ভাইদের প্রতি সমবেদনা জানিয়ে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকে আমরা যে জিনিসটি লক্ষ্য করি, তো আপনারা কথাটি ভিন্নভাবে নেবেন না। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যে রাজনীতি এখন চলছে, সেই রাজনীতিতে আমরা কে কতটুকু কাজ করলাম, কতটুকু অবদান রাখলাম, সেই অবদানের স্বীকৃতি পাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। সেটার প্রতিদান পাওয়ার জন্য আমাদের ভিতরে একটি অস্থিরতা কাজ করে। তো সেজন্য আমি আপনাদের কাছে এখানে একটি অনুরোধ জানাতে চাই, যারা শহীদ জিয়ার সৈনিক, যারা শহীদ জিয়ার উত্তরসূরি আমরা দাবি করি, তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে আমরা এই আমাদের কাজের অবদান পাওয়ার জন্য অস্থির না হয়ে শহীদ জিয়া যে রাজনীতিটি করেছিলেন, আমরা সেই রাজনীতিতে যদি ফিরে যাই, তাহলে বাংলাদেশ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, সেই পরিবর্তন আমরা এই জাতিকে উপহার দিতে পারবো। শহীদ জিয়া কি রাজনীতি করেছিলেন? শহীদ জিয়া সাহসিকতা এবং ত্যাগের রাজনীতি করেছিলেন, সেই সাহসিকতার রাজনীতি আমাদের করতে হবে। যিনি তার জীবন বাজি রেখে উই রিভোল্ট বলে যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন, তিনি সে সময় চিন্তা করেননি তার জীবনটি নাও থাকতে পারে, তিনি শহীদ হতে পারেন। তিনি সেই সাহসিকতার রাজনীতি করেছিলেন। সেই সাহসিকতার রাজনীতি যদি আমরা করতে পারি, তাহলে দেশের পরিবর্তন হবে। আমাদের অবদান চাইতে হবে না, আমাদের অবদানের স্বীকৃতি দেশের মানুষ দেবে। আসুন শহীদ জিয়া সেই রাজনীতি আমরা করি, যেই রাজনীতি তিনি সাধারণ মানুষের কাছে চলে গিয়েছিলেন, খাল খনন করেছিলেন, যার গল্প আপনারা শুনলেন। তিনি শুধু এটি মানুষকে দেখাবার জন্য সেই খাল খননের জন্য সেই খালের মাটির মধ্যে নেমে যাননি। তিনি এটি বুঝাতে চেয়েছিলেন বাংলাদেশকে যে কোনো কাজেই এটি অসম্মানের না, প্রত্যেকটা কাজ সম্মানের। তিনি সেই সম্মানকে দিতে চেয়েছিলেন। যারা ওই মাঠে কাজ করে তাদের সম্মান দেওয়ার জন্য তিনি সেই কৃষকের সাথে, শ্রমিকের সাথে মাঠে নেমে গিয়েছিলেন। সেই রাজনীতি আমাদের করতে হবে। তিনি ঐক্যের রাজনীতি করেছিলেন বাংলাদেশে। আজকে আমরা বিভেদের রাজনীতি করি। তিনি যে ঐক্যের রাজনীতি করেছিলেন, যে আধিপত্যবাদী শক্তি যখন বাংলাদেশকে দখল করে নিয়েছিল, তখন তিনি যখন বাংলাদেশের আকাশে আবির্ভূত হলেন, তিনি তখন ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন। সেই ঐক্যের রাজনীতি দিয়ে তিনি এদেশের সাধারণ মানুষের হৃদয়কে জয় করেছিলেন, এদেশের আপামর জনগণের হৃদয়কে জয় করে এদেশে স্মরণীয় হয়ে রয়েছে। সেই ঐক্যের রাজনীতি আমরা করি, বিভেদের রাজনীতি না করে। আসুন আমরা শহীদ জিয়ার রাষ্ট্র গঠনের রাজনীতি করি। তিনি এদেশের মেধাগুলোকে বাছাই করেছিলেন, মেধাগুলোকে বাছাই করে তাদেরকে সেভাবে মূল্যায়ন করে এই দেশকে গঠন করবার জন্য যেই রাস্তা তিনি দেখিয়েছিলেন, সেই রাস্তা ধরে যখন হাঁটা শুরু করেছিল, বাংলাদেশ হু হু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সে সময় সেই আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের সেই উন্নয়নকে আর সইতে পারেনি, যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। আজকে আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি যদি করতে চাই, তাহলে আমাদের সেই রাজনীতিগুলো করতে হবে। আমরা শুধু মাথায় পতাকা বেঁধে, আমরা শুধু বড় বড় ব্যানার নিয়ে শুধু স্লোগান দিলে হবে না। সেই দেশপ্রেমের পরিচয় আমাদের কাজের মধ্য দিয়ে দিতে হবে। সেই পরিচয় যদি আমরা দিতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ আবার 24শে যে জুলাই বিপ্লবে জীবন দিয়েছিল, যে জন্য সেই তাদের উদ্দেশ্য সফল হবে। আর না হয় বারবার আমাদের রক্ত দিতে হবে। আসুন আমরা এই বাংলাদেশকে গঠন করবার জন্য শহীদ জিয়ার অসমাপ্ত কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তার রেখে যাওয়া কাজগুলো আমাদের জীবন দিয়ে হলেও আমরা এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আলোচনা সভায় বিশেষ অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব AKM আমিনুল হক FCA, বাংলাদেশ মফস্বল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু একটি কথা বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ফেসিবাদ, আদিত্যবাদ তখনই
হয়েছে যখন এই দেশে স্বাধীনতার সময় সঠিক লোকের কাছে ক্ষমতা হস্তান্তর না বিদেশি শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, সেখানেই আধিপত্যবাদ বিস্তার হয়েছে। এই আধিপত্যবাদকে প্রতিহত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা সমস্ত কিছুকে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বহুবিধ কাজ করেছেন। সব জায়গায় তার বিজয়, শুধু দেশের ভিতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার বিরাট ভূমিকা আছে। আমাদের হয়তো মনে আছে ইরাকের যুদ্ধ তিনি কিভাবে করেছেন, ওআইসিতে তার কি ভূমিকা ছিল। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তারুণ্যের প্রতি জনাব তারেক রহমানের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা চাই উনি 31 দফা দিয়েছেন সংস্কারের জন্য, 5ই আগস্টের সংস্কার কি, আর সংস্কার তো বিএনপি অনেক আগেই দিয়েছে। এই সংস্কার 31 দফার মধ্যে পুরোপুরি প্রতিফলন করেছে। আসুন আমরা সবাই 31 দফাকে সাফল্যমণ্ডিত করি, তারেক রহমানকে সহযোগিতা করি, দেশকে প্রতিষ্ঠিত করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। তাতে করে আমরা দেশ ও জাতি নতুন দিগন্তের সূচনা হবে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রোহের মাগফিরাত, বেগম খালেদার রোগ মুক্তির কামনা এবং তারেক রহমানের দৃঢ়প্রতিজ্ঞে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম এর 44তম সাধারণ বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বিশেষ অতিথি জনাব আবুল কাশেম চৌধুরী, সাবেক ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম চৌধুরী। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। আজকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই সভা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই সভা। আমার ছাত্র জীবনের সাথী, আজকের সভাপতি আমাদের মোহাম্মদ সাকাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী, তার আহ্বানে আমি বিশেষ করে আজকে এখানে এসেছি। অনেকদিন আমি মঞ্চে বক্তৃতা করি না। 1800 একবার এসেছিলাম এখানে, একটা বক্তৃতা করে গেছিলাম। সেখানে ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার মনির হোসেন সাহেব আমি বিশ্বজিৎ ছিলাম, একটা মানবাধিকার সংগঠনের উদ্যোগে। যা হোক, আমি আজকে প্রারম্ভেই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে আমার আবেগ, আবার ভালোবাসার আরেক নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই ছাত্র দল প্রতিষ্ঠা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর আমাদের সাথে বা আমার সাথে যে কিছু ঘটনা ঘটেছে, দুই একটি কথা বলবো। আমি তখন খুবই তরুণ, আমরা ভাসানী ন্যাপের সাথে যুক্ত ছিলাম, জাতীয় ছাত্র দল করি। আমি সলিমুল্লাহ হল কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। 15ই আগস্টের পরে 75-এর
আমরা হল থেকে চলে যেতে বাধ্য হলাম, কারণ আমাদের 22 জনের একটা লিস্ট তৎকালীন বাকশালের ছাত্রলীগের নেতারা করেছিল আমাদেরকে হত্যা করবে। যা হোক, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আবার আন্দোলন করব, গ্রামে চলে গেলাম, নোয়াখালীতে আমার বাড়ি, সেখানে চলে গেলাম, সেখানে অপেক্ষা করছি আর গোপনে গোপনে কাজ করছি। সংবাদ পেলাম যে খালেদ মোশাররফের যে সরকার থাকবে না। ঢাকাতে উঠে চলে আসলাম, আসি শাখারে বাসা ছিল, সেখানে আত্মগোপন করে আছি। 6 নভেম্বর রাত্রে যখন এই 7 নভেম্বর হলো, তখন সেখান থেকে বেরোয় ইউনিভার্সিটিতে আসি। শহীদ মিনার থেকে আমরা লং মার্চ করব। পরে লং মার্চ আর হলো না, আমরা হলে ফিরে গেলাম। দেখা গেল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আজকের আমরা যাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলি, সেদিনকে আর 7 নভেম্বরের জিয়াউর রহমান সেদিন ভাষণ দিলেন। আমরা সেই ভাষণ শুনলাম। ভাষণ শুনে সেদিনই মনে হলো এই সেই জিয়াউর রহমান, একবার মেজর জিয়াউর রহমান নামে এই বাঙালি জাতিকে আহ্বান করেছিলেন স্বাধীনতার। এই বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়েছিল স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে। আমার এই খালেদ মোশাররফের ষড়যন্ত্রকে সিপাহী প্রতিহত করে আবার জিয়াউর রহমান রাজনীতির আবার তিনি ফিরে আসলেন। তিনি সেনাবাহিনী প্রধান হলেন। আবু সাদাত সায়েম বিচারপতি, তিনি প্রেসিডেন্ট হলেন। তারপরে প্রক্রিয়া শুরু হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন। আমি ভাষা ইউনিয়নের ছাত্র সংগঠন করি। সন্ধ্যায় একদিন সিভিল ড্রেসে একজন লোক সে আসলো, আমাকে জিজ্ঞেস করতেছে আবুল কাসেম চৌধুরীকে। আমি ভয় পেয়ে লেগে গেলাম যে আমাকে জিজ্ঞেস করতেছে আমি আবুল কাসেমকে। বলছি দাঁড়ান একটু, আমি ভিতর থেকে আসি। ভাষা ইউনিয়নের অফিস এখন বিএনপির যেটা সিটি অফিস, সেটা বিএনপি অফিসের অপোজিটে। তো আমি ভিতরে আমার ফিল্মটাকে নিয়ে এসে বললাম আমি আবুল কাসেম চৌধুরী, বলেন। বলে একটু অন্ধকারে আসেন। বলছি না ভাই, অন্ধকারে যাওয়া যাবে না, এখানে বলতে হবে। তো বললো আপনার জন্য একটা টেলিফোন নাম্বার নিয়ে এসেছি, এই টেলিফোনে আপনি যোগাযোগ করবেন। বলছি কার নাম্বার, কেন? বলে এটা বঙ্গভবনের নাম্বার। বঙ্গভবনে আমি ফোন করব কেন? বলছে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম্বার। তা আমি ওনাকে ফোন করব কেন? আমি কিছুই জানি না, আমি মাত্র তরুণ, আমার উপর আরো 2-3 স্তর আছে। নূর মোহাম্মদ খান তখন আমাদের প্রেসিডেন্ট, পরে মন্ত্রী হয়েছে, এখন বিএনপি সেন্ট্রাল কমিটি মেম্বার। তখন যাক আমি টেলিফোনটা রিসিভ করে ওই কাগজটা মুষ্টিবদ্ধ করে চলে গেলাম মশিউর রহমান জাদু মিয়ার বাসায়। তিনি ভাষা ইউনিয়নের সেক্রেটারি। আমি বললাম জাদু ভাই এই অবস্থায় এই টেলিফোন নাম্বার আমার দিয়ে গেল। বলছি গোপন রাখো কথাটা, অত্যন্ত গোপন রাখবা তুমি এটা আমার এখান থেকে ফোন করতে পারো, কিন্তু এটা তো রেকর্ডে চলে যাবে। তুমি অন্য কোথাও থেকে গোপনে একটা ফোন করো কালকে সকালে। কয়টায়? আমি 10টায় ফোন করতে বলছে। করলাম ফোন, ঐতিহাসিক ঘটনা, গোপন ঘটনা এসব। ফোন করার পরে কর্নেল অলি সাহেব ধরলেন। আমি বললাম যে আমি মহামান্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কথা বলতে চাই। আমাকে ওই লোকে শিখিয়ে দিয়ে গেছে এটা। আমি তখন এসব কায়দা জানতাম না। কাইটতলি থেকে ফোন করেছি, খন্দকার মোস্তাকের সাহেবের অপোজিট একটা বাড়ি থেকে, আমার বন্ধুর বোনের বাসা ওটা। তিনি আমাকে বললেন যে আপনি করে বলতেন হবে সবসময় সকলকে। আমরা তো তুই তাই করি কথা বলি, এখন তুমি করি কথা বলি, উনি না, সবাইকে আপনি করি। আপনি ধানমন্ডিতে এত নম্বর বাড়িতে সন্ধ্যা 7টায় আসতে পারবেন? পারবো স্যার। সেখানে গেটে একটা টেলিফোন আছে, টেলিফোনে 0 ডায়াল করলে আমি ধরবো। ঠিক আছে স্যার। আর
এমনও হতে পারে আমি লোক রাখবো গেটে, আপনাকে রিসিভ করে আমার কাছে নিয়ে যাবে, তখন আর আপনার ফোন করতে হবে না, জিরো ডায়াল করতে হবে না। ঠিক আছে স্যার, গেলাম সেই বাড়িতে। সেটাই বিএনপির পরবর্তী পর্যায়ে বিএনপির অফিস হয় 27 নম্বর ধানমন্ডিতে। সেটা ছিল একটি গোয়েন্দা সংস্থার অফিস, মিলিটারি ইন্টেলিজেন্সের অফিস ছিল এটা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এখানে সন্ধ্যার পরে বসতেন। আমাকে দিয়ে গেল লোক দোতলায়, ওনার সাথে কথাবার্তা শুরু হলো। আমি তো হতভম্ব, কি হইতেছে কিছুই বুঝতেছি না। কিছু আলাপ আলোচনা শুরু হলো, আমাকে চা নাস্তা বিস্কুট খাওয়ানো। আমাকে বললেন তিনি যে আপনি যে ইউনিভার্সিটিতে বক্তৃতা করেন সেগুলি আমি রিপোর্ট পাই। স্যার সেটা তো আমি জানি না, আর আমি ওয়ার্ল্ড সেটে সেটা শুনতে পাই ইচ্ছা করলে। থ্যাংক ইউ স্যার। আমি যদি রাজনীতি শুরু করি আপনারা কি আমাকে সমর্থন করবেন? তো আমি বললাম যে স্যার আমি তো খুবই অল্প বয়সের একজন তরুণ ছাত্র, আমি তো এত কিছু বুঝি না। বলেন না, আপনার বক্তৃতা আমি শুনেছি, সেজন্য আপনাকে আমি কল করে এনেছি। তখন আমি ওনাকে বললাম, স্যার আপনি মশিউর রহমান জাদু মিয়ার সাথে একটু যোগাযোগ করেন, ওনাকে যদি পান তাহলে আমাদের সকলকে পেয়ে যাবেন। আর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই দুজনের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন। ঠিক আছে, বিদায় দিলেন আমাকে। আমি ওখান থেকে বেরিয়ে জাদু ভাইয়ের বাসায় আসলাম। আমি জাদু ভাই এইগুলা বলে আসছি, ভালো করেছো, কাউকে বলবা না। পরবর্তী পর্যায়ে আমাদের একটা মৌলানা ভাসানী সন্তোষে ডাকলেন। আমরা এক বাসে ভর্তি করে সন্তোষে গেলাম, টুপি মাথায় দিয়ে পাজামা পাঞ্জাবি পরে, কারণ মার্শাল্লাহ তখন রাজনীতি নিষেধ। মুসল্লি সম্মেলন ভাসানী ডাকলেন, ওই মুসল্লি সম্মেলনে গেলাম ওনার সন্তোষে। সেখানে মৌলানা ভাসানী আমাদেরকে বললেন, তার বক্তৃতার একটা লাইন বললেন যে আমি মরে যাব, আমি আর বেশি দিন বাঁচবো না, তোমরা জিয়ার সাথে মিলে, প্রেসিডেন্ট জিয়ার সাথে মিলে একটি জাতীয়তাবাদী দল করো, তাহলে তোমরাও বাঁচবে, দেশও বাঁচবে। আর তাহলে এই দেশ ভারতীয় সম্প্রসারণবাদ দখল করে নেবে। হুঁশিয়ার, সাবধান বলছি, তোমরা কোন রকম উচ্চবাচ্য করবা না, জাতীয়তাবাদী দল করো জিয়ার সাথে মিলে। চলে আসলাম সেখান থেকে। পরবর্তী পর্যায়ে, এটা ৭৭ সাল, পরবর্তী পর্যায়ে জাদু ভাইয়ের সাথে ডায়লগ শুরু হয়ে গেল প্রেসিডেন্ট জিয়ার। ৭৮ সালে গিয়ে ফ্রন্ট হয়ে গেল, ফ্রন্ট ট্রান্সফর্মিং টু এ পার্টি, বিএনপি হয়ে গেল। যখন বিএনপি হলো তখন আমরা জাদু ভাইকে বললাম, জাদু ভাই এখন আমি খাস লোক, কিন্তু বয়স অল্প, কিন্তু আমার সাথে ওনার সিক্রেটস আলোচনা হয়, নেতাদের সাথেও সেটা হয় না। জাদু ভাইকে বললাম আমরা ওনার ড্রয়িং রুম বসে, জাদু ভাই নতুন যে পার্টি হবে সেই পার্টির প্রতীক কি হবে? বলে যে প্রতীক তো এখনো ফাইনাল হয়নি। তখন আমরা বললাম, আমি বলি না, আমি বললে এটা অদ্যত্ত প্রকাশ হয়ে যায়। আমরা বললাম যে নতুন পার্টির প্রতীক হবে ধানের শীষ, আপনি চেষ্টা করেন। তখন জাদু ভাই বলল, ঠিক আছে, আমি আজকে যাব বঙ্গভবন, তোমরা কালকে আসো। উনি বঙ্গভবন গেলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আলাপ আলোচনা করেন। জিয়াউর রহমান বলছে, ধানের শীষ প্রতীক খুবই ভালো প্রতীক, মৌলানা ভাসানী সাহেবের প্রতীক, এর চাইতে উত্তম আর কি? কৃষকের প্রতীক, এর চাইতে আর ভালো কি? এটাই আমাদের প্রতীক হবে। তখন জাদু ভাই আসি, আবার বাসায় বসলাম, আবার তিনি বললেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকে ওনার পার্টির প্রতীক হিসাবে নির্ধারণ করেছেন, মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন। চলতে থাকলো বিএনপি। এই বিএনপি হওয়ার আগে একদিন আমরা তখন ভাষায় ন্যাপ করি, তখন ফ্রন্ট হয়নি। আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে ওখান থেকে বেরিয়ে আমাদের অফিসে বাতি থাকে না, ইলেকট্রিসিটির বিল দেওয়ার পয়সা নেই। হারিকেন যারা অফিস করেন,
মোমবাতি জ্বালায় অফিস করে, বাসায় নেব তখন সুনীল গুপ্ত মাটিতে শুয়ে থাকে রাত্রে, ওখানে না খাইয়া 6-7 দিন খায় না। তারপরে ওনাকে 1 প্যাকেট বিড়ি আমিও কিনে দিচ্ছি। এটা হলো ওনার সততার প্রতীক, যাকে বলবো না এখন। তো জাদু ভাইকে আমি ওই অফিস থেকে বাইরে হওয়ার পর সন্ধ্যে বিদায় দিচ্ছি। জাদু ভাই একটা কথা, কি কথা, আর যে 5তলা বিল্ডিংটা যদি আমাদের অফিস হইতো জাদু ভাই, মনটা ভরে যেত, আর জীবন সার্থক হইতো। জাদু ভাই চিৎকার করে, এই শোনো শোনো, সবাই এদিকে আসো। সবাই মনে করছে কিরা কি হয়ে গেছে, সবাই আবার দৌড়ে আসছে। জাদু ভাইয়ের কোনো ক্ষতি হয়ে গেল কিনা, না না, ও কি বলে শোনো, বল বল আবার বল। আমি বলছি এই 5তলা বিল্ডিংটা যদি আমাদের অফিস হতো, বিএনপি হবে যেটা, এটা তখন একটাই বিল্ডিং, আর আশেপাশে কোনো বিল্ডিং নেই, সব ডোবা টোবা। এখানে জানি শুনছো, আমরা বাতি জ্বালাইতে পারি না, সে 5তলা বিল্ডিং আমাদের অফিস, সে স্বপ্ন দেখতেছে। আল্লাহর কি হুকুম দেখেন, বিএনপি হওয়ার পরে 5তলাতে ছাত্র দলের অফিস দিছে। আমি ওখানে বসে বসে কল্পনা করি আর চিন্তা করি, আল্লাহ তুমি কি মহান, আল্লাহ তুমি আমার সেই স্বপ্ন, সেই কথা বাস্তবায়ন করে আজকে আমাকে এখানে বসতে দিয়েছো, এই 5তলায় আমাকে বসতে দিয়েছো ছাত্র দলের নেতা হিসেবে। আমি এগুলি বলতাম, প্রতিদিনই শুকরিয়া আদায় করতাম, বুঝছেন, পারি খেয়ে। এগুলো হচ্ছে সিক্রেটস ইন মাই লাইফ। আরেকটি কথা বলি, জিয়াউর রহমানের সাথে যখন আমরা পার্টি শুরু করি, তখন উনি আমাকে বললেন যে তুমি 6টা নাম দাও, আমি উত্তরবঙ্গে যাব হেলিকপ্টারে, যারা আমার সফর সঙ্গী হবে, তারা দেখুক মানুষ কি চায়, মানুষ কি বলে, মানুষের অনুভূতিটা শেয়ার করুক। তো আমি 6টা নাম বাইরে আসি লিখে আবার ওনাকে দিলাম, স্যার ধানমন্ডি অফিসে, এই যে 6টা নাম, তোমার নাম কোথায়? আচ্ছা, আপনি তো বলেন নাই যে আমার নাম ওইটার মধ্যে ইনক্লুড করতে হবে, আমাকে দায়িত্ব দিয়েছে 6টা নাম লিখতে। আমি যদি আমার নাম লিখি তাহলে বিষয়টা কেমন হয়? বলে যে তুমি তো দেখতেছি আরেকজন তোমার তো সাথে আর পারা গেল না, তোমার নামও লেখা। আমি না স্যার, আমার নাম লিখবো না আজকে, আর পরে যখন যাবেন তখন আমাকে নিয়ে যাবেন। আর আপনার সাথে যাওয়ার মতো পোশাক আশাক আমার নাই, আমার স্পঞ্জের স্যান্ডেল আর খদ্দর পাঞ্জাবি গায়ে দিই তখন, আর পায়জামা পরি। তো এই পোশাক পরি প্রেসিডেন্ট সাহেবের সাথে যাওয়া যায় না, আমি যাবো না এবার। তো চলে গেছে, সেই শপথ চলে গেল। নেপাল যাবই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে নিয়ে যাবেন। তো বিচারপতি সাহেবের বাসায় উনি বলছেন যে কাসেমকে খবর দিয়ে খবরটা দিয়ে দেন। আমি অফিসে হলে ফেরার পরে দুপুরে মধুর ক্যান্টিন থেকে ওই যে দারোয়ানটা আসি বললো, মানে ওদের ইয়েটা গার্ডটা বললো যে স্যার তাড়াতাড়ি বিচারপতি সাহেবের বাসায় যান, বঙ্গভবন থেকে কি খবর আসছে। গেলাম, ওই না খেয়ে না দিয়ে আবার রিক্সা লই ছুটলাম ওই দিকে। ওখানে যে বিচারপতি সাহেব বললো যে বঙ্গভবন থেকে খবর আসছে, প্রেসিডেন্ট সাহেব বলছে তুমি নেপালে যাবে, তুমি ওনার সফর সঙ্গীদের মধ্যে একজন। আমি স্যার আমি যাবো না, আমি যাবো না। কেন? আমার কোনো পোশাক আশাকে নেই, যে এই যে বিদেশ যাবো প্রেসিডেন্ট জির সাথে, আমার কোনো পোশাক নাই। আমার যে নর্মাল পোশাক জামা কাপড় এগুলি পরে যাওয়া যাবে না। আর জুতো নাই, আমার কোনো কোট টোটো নাই, সাফারি স্যুটও নাই, কি গায়ে দিয়ে যাবো আমি? তখন বিচারপতি সাহেব আমার 2000 টাকা দিলেন, দিয়ে বলছে তাড়াতাড়ি এলিগেন্টে যাও, বাংলা ইয়ে আছে এখানে সাকুরার এখানে, ওকে বললে এই 2 ঘন্টার মধ্যে বানাই দিবে ড্রেস। সাবু সাবু পরে এফবি হয়েছে, সাভারে সাবু পরে এফবি হয়েছে। তো 2000 টাকা লোক এখানে গেলাম, ভাই বললাম যে ভাই আবার এই কোটা একটা স্যুট বানাই দেন, একটা আর একটা সাফারি ড্রেস বানাই দেন, আমি প্রেসিডেন্ট সাহেবের সাথে নেপাল যাবো। ঠিক আছে, রাত 12টার ভিতরে আপনার ইয়া যাবে, পোশাক যাবে, চলে যাবো হলে। আর পরের দিন আমাদের জিয়াউর রহমানের সাথে যাবো আর কি আমরা নেপাল। এখন আমার জুতো নাই, তো এখন ছুটে না আসতেছে, জুতো পাবো কোথায়? আমার একটা পাগলা টাইপের একটা ছেলে ছিল, ছাত্রদল করতো, ও খুব আমার প্রতি খুব আসক্তি। তো আবু সালে নাম, সূর্য সরহারা থাকতো, ও আসছে দেখার জন্য, খবর পাইয়া যে আমি নেপাল যাইতেছি। তা বলছি সালে কি? আমি বললাম যে রাত তো 12টা বাজে গেছে, এখন জুতো পাই কোথায়? জুতো তো এক জোড়া লাগবে আমার পরার জন্য, স্যুট টুট তো হইলো।
তাহলে কয় যে আমার ভাই এক জোড়া জুতা নিয়ে আসছে, এটা আমার পায়ে লাগে না, হলে আছে, দেখি এটা যদি আপনার পায়ে লাগে আপনি এটা নিবেন। আর তাহলে নিউ মার্কেট যে বলাকার পাশে জুতা দোকান আছে, এটা খোলা হলো জুতা কিনবো আমরা, বাসা থেকে ধরে নিয়ে আসবো লোক। গেল সে জুতা নিল, জুতা আমার পায়ে খুব আরামসে লাগে গেছে জুতা। ওই জুতা পরলাম, ওই কোট টোট করে পরের দিন সফরে গেলাম নেপাল। তারপরে আসুন, নেপাল থেকে আসার পরে গেলাম হিজবুল বহরে। হিজবুল বহর আমাদের একটা সফর হয়েছিল। অনেক সাংবাদিক লেখে হিজবুল সফর সম্পর্কে অনেক মিথ্যা কথা লেখে, বানোয়াট কথা লেখে। তারা জানে না হিজবুল বহর কেন গেছে জিয়াউর রহমান, কেন আমাদেরকে নিয়েছে, জানে না কি ব্যাক সাংবাদিকরা সাহেব চাটুকা, তারা স্বৈরাচারের দোষক, তারা ফ্যাসিস্ট এগুলো লেখে। হিজবুল বহরে আমরা গেলাম, 3 দিনের সফর। আমরা একদিন আগে গেলাম, পরের দিন জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়া গেলেন, সফর শুরু হলো। আগে ঘুরে ফিরে সমস্ত লাইন গেট জারি রেখেছি। আমার সাথে অন্য একজন ছাত্র নেতা ছিল। জিয়াউর রহমানকে টফ একদম ওই জাহাজের টফে ছিলেন, এবং সামনে একদম একটা স্পেস খোলা আছে যে সামনে দেখা যায় আর কি, বসলে। তো ওখানে উঠার কোনো সিকিউরিটি এমন টাইট, ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই, অন্য কেউ যাইতে পারবে না এই জাহাজের। কিন্তু ঘুরে ফিরে আমি একটা পথ আবিষ্কার করছি। জাহাজের বাম দিক দিয়ে উঠতে একদম টপে চলে গেছি। আমার সাথে আরেকজন আছে, গেছে সিকিউরিটি আমাকে গুলি করার জন্য ধরছে। এই সিকিউরিটি ভেদ করি কেমনে আসলো? জিয়াউর রহমান যাই সাবধান, আমার লোক এই স্টপ, আমি আসতেছি। জিয়াউর রহমান বাম দিকে আসলো জাহাজে। আসি তখন আমার ঘাড়ের উপরে একটা হাত রাখলো, দেখাইতেছে, দেখো তোমাদেরকে এই সমুদ্রে নিয়ে আসছি আমি, দেখে সমুদ্রের যে গভীরতা, সমুদ্রের যে মহানুভবতা দেখানোর জন্য নিয়ে এসেছি। সমুদ্রে কি এর আগে এসেছো কখনো? না স্যার, আসি নাই। তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। আর এখানে অনেক গবেষণামূলক কাজ হবে, অনেক সেমিনার হবে, এগুলোতে অ্যাটেন্ড করবা, নোট করবা, শিখবা, জানবা, বুঝবা, প্রশ্ন করবা। সমস্ত ইউনিভার্সিটি থেকে ট্যালেন্ট যারা শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি, তাদেরকে নিয়ে গেছে। আর ওরা বলে যে হিজবুল বহর আমরা আনন্দ উল্লাস করার জন্য গেছি। এগুলো দেখালেন। এবং জিয়াউর রহমান বললেন, সমুদ্রের মতো মনটাকে করো, উদার করো, উজাড় করে দাও, জাতিকে তোমরা দেওয়ার। আমাকে বলল যে আমি আর বেশি দিন থাকবো না, তোমাদের হাতে, তোমাদের তরুণ প্রজন্মের কাছে আমি এই দেশটাকে তুলে দিয়ে যাব। চলে আসলাম। এর কিছুদিন পরেই ছাত্র দলের সম্মেলন, 30শে মে আমি সেই সম্মেলনের প্রেসিডেন্ট হব। জিয়াউর রহমান অলরেডি ডিসাইড করেছে। আমি বলছি, আমি আপনার অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট হব না স্যার, আপনি আমাকে বানাই দিবেন সেই প্রেসিডেন্ট আমি হব না। বল থ্যাংক ইউ। তাহলে কিভাবে? আমি বলছি, স্যার ভোট দিবেন, কাউন্সিল দিবেন, কাউন্সিলররা ভোট দিবে সারা দেশ থেকে এসে, তারা যদি আমাকে নিযুক্ত করে ভোট দেয়, আমাকে বানাবেন আপনি, আর ভোট না দিলে আমি চাই না। ঠিক আছে। 30শে মে এই কাউন্সিল হওয়ার কথা ছিল ওই গণভবনে, উপরাষ্ট্রপতি ভবন, যেটা এখন প্রধান উপদেষ্টার বাড়ির দক্ষিণ পাশে যে যেটা ভবনটা, সেটাতে আমরা প্রস্তুতি নিলাম। সম্মেলন হবে, জিয়াউর রহমান চিটাগং যাবেন। যাওয়ার আগের দিন রাত্রে ধানমন্ডি অফিসে আমি রাত 1:30টা পর্যন্ত ছিলাম। কিছুক্ষণ পরে আমাকে ডাকি কথাবার্তা করেন, আবার বলে যে বাইরে বসো, আমি অন্যদের সাথে কথা বলি। এভাবে বিদায় দিতে রাত 1:30টা পর্যন্ত ছিলাম। সমস্ত প্ল্যান প্রোগ্রাম আর কি করবেন না করবেন কথা ছিল। এয়ারপোর্ট থেকে উনি বাসায় যাবেন, বাসা থেকে বঙ্গভবন যান, বঙ্গভবন থেকে গণভবন আসবেন। আমি বললাম, স্যার না, আপনি বঙ্গভবনটা ছাড়েন, বাসা যাওয়া যাবে না, আপনি এয়ারপোর্ট থেকে সরাসরি এই সুগন্ধাতে আসবেন।
এখানে আপনার রুম আছে, সেই রুমের রেড টেলিফোন সব কাজ আছে। এখানে থেকে বসে আপনি বঙ্গভবনের কাজ করেন, আর সকালে উদ্বোধন করি আপনি আবার কাজ করেন, আবার দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন, আবার কাজ করেন, আবার বিকেলের দিকে আমাদের ভোটাভুটি হবে, তারপরে কমিটি ডিক্লেয়ার করেন, সন্ধ্যার পরে কালচারাল অনুষ্ঠান হবে, আপনি কিছুক্ষণ থাকলেন, তারপর আমরা শেষ করব। কি চিন্তা করে বললেন ঠিক আছে তাই হবে, সেভাবে করব। বাসায়ও যাব না, বঙ্গভবনে যাব না, এয়ারপোর্ট থেকে সরাসরি তোমার এই সুগন্ধতে আসবো, এখানেই সারাদিন তোমাদের সাথে থাকবো আমি। কিন্তু অত্যন্ত দুঃখের কথা, অনুতাপের কথা, জিয়াউর রহমান আর চট্টগ্রাম থেকে ফিরে আসেনি। এসেছে জিয়াউর রহমানের লাশ। যা হোক, আমরা পরের দিন ঢাকা স্টেডিয়ামে জিয়াউর রহমানের গায়ে ভিজে জানাজা পড়ি। সেখানে ব্যারিস্টার হাসনাত মেয়র, আমি, এরপরে জেনারেল শওকত আমার গায়ের উপর দিয়ে হাসনাতকে বলতেছে, তারা আত্মীয় ছিল দুজনে, হাসনাত তোমরা এখান থেকে গায়েবী জানাজা শেষে মিছিল বাইর করো, ক্যান্টনমেন্ট থেকে মিছিল করে যাও জাহাঙ্গীর গেট পর্যন্ত, প্রয়োজন আছে, তা না হলে তোমাদের লস হবে। এটা আরবির পলিটিক্সের কথা বলছে আর কি। তখন তো হাসান সাহেব আমাকে ইনস্ট্রাকশন দিল, মিছিল এখান থেকে জানাজা শেষে মিছিল বাইর করবা, অ্যানাউন্সমেন্ট দাও। অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা ওখান থেকে মিছিল বাইর করি, জাহাঙ্গীর গেট পর্যন্ত গেলাম। সেখানে যেতে যেতে অজোর ধারায় বৃষ্টি হচ্ছে। তখন শুনলাম যে জিয়াউর রহমানের লাশ দিয়ে চট্টগ্রাম থেকে এই আর্মি ওই এয়ারপোর্ট, যেটা পুরাতন এয়ারপোর্ট, যেটা পুরাতন এয়ারপোর্ট না, আর্মির ভিতরে, মানে এয়ারপোর্টের উত্তর পাশে আরেকটা আছে, ওটা আর্মিদের জাহাজ উঠানামা করে, ইন্টারনাল, সেখানে নামবে। তো সেখানে তো সবাইকে যাইতে দিবে না, সবাইকে বিদায় দিয়ে আমি একটা রিস্ক নিলাম, দেখি যাইতে পারি কিনা, ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় না। আমাকে কেউ কিছু বললো না, আমি ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম, যাই ওই এয়ারপোর্টে ঢুকে পড়লাম। সেখানে শুধু মন্ত্রীদের গাড়ি ঢুকতে দিতেছে, আর কারো না। সেখানে আমরা সেই যে জিয়াউর রহমানের লাশ আমরা রিসিভ করলাম, মন্ত্রীরা রিসিভ করলেন, সবাই করে সেটা ক্যান্টনমেন্ট জিয়াউর রহমানের বাসায় দিয়ে গেল। সেখানে আমিও গেলাম। সেখানে অজর ধারায় বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া অজর ধারায় কাঁদছে দেখলাম। তার কথার মধ্যে বাক্য ছিল এরকম যে আমি এখন থাকবো কোথায়, আমরা এখন খাবো কি, আমার এই দুই ছেলে নিয়ে যাবো কোথায়, তাদের কিভাবে কি করবো আমি তো আমাদের কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই, বা আমাদের খাওয়ার পয়সাও নাই। এর মানে কথাগুলি এই শব্দগুলি আসতেছিল কান্নার সাথে সাথে। তখন আমরাও কাঁদলাম। সেই অবস্থা থেকে আজকে চলতে চলতে আমরা এই অবস্থায় এসেছি। কিন্তু জিয়াউর রহমানকে তারা শারীরিকভাবে হত্যা করেছে, কিন্তু জিয়াউর রহমানকে তারা রাজনৈতিকভাবে হত্যা করতে পারে নাই, পারবো না। বাংলাদেশের এখনো 80% মানুষ এই জিয়াকে সাপোর্ট করে, এই বিএনপিকে সাপোর্ট করে। যদি বিশ্বাস না হয়, প্রধান উপদেষ্টা আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, আপনার সাথে আমার পরিচয় আছে। আপনি ভোট দেন ডিসেম্বরে, এই ডিসেম্বরে ভোট বিপ্লব হবে। 5 আগস্টে বিপ্লব হয়েছে,
ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। যদি ডিসেম্বরে ভোট দেন, জনতার ভোটের অভ্যুত্থান হবে, এই অভ্যুত্থানে বিএনপির বিজয় হবে। আর আজকের আমাদের প্রধান অতিথি সম্পর্কে আমি একটা কথা না বললে আমি তাদের বিবেকের দংশনে ভুগব। বিএনপির ক্যাবিনেটে যারা ছিলেন তাদের মধ্যে যদি সততার প্রতীক কেউ থাকে, এই প্রধান অতিথি ডক্টর মঈন খান হচ্ছে সততার প্রতীক। এই রকম ব্যক্তিদেরকে প্রাধান্য দিতে হবে। জিয়াউর রহমান সৎ লোক চাইতেন, চরিত্রবান লোক চাইতেন, দেশপ্রেমিক লোক চাইতেন, এবং সেজন্য তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি শুরু করেছেন, গণতন্ত্রের রাজনীতি শুরু করেছেন, এবং সেটাতে তিনি সফল হয়েছেন। আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের চর্চা তো আমরা করি না, গণতন্ত্রের চর্চা তো করি না। ওই যে সম্রাট আমার তরুণ বয়সের সাথী বলে গেল যে আমরা এখন অমুক ভাই তমুক ভাই এসব স্লোগান দিই, আমরা জাতীয়তাবাদের চর্চা করি না। আমাদের যে দর্শন জিয়াউর রহমান দিয়ে গেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমাদের ঐক্যবদ্ধ করতে হবে পুরো জাতিকে, সেই রাজনীতি করতে হবে আমাদের, এবং তাহলে সফল হব। সম্রাট যে বলে গেছে আজও হত্যার রাজনীতি তারা করছে, তারেক রহমানকে তারা হত্যা করতে চায়। যেসব হত্যাকারী তারা আজকে সামরিক বাহিনীর লোকেরা, আর্মির লোকেরা তাদেরকে গ্রেফতার করেছে। এই জন্য আমি সামরিক বাহিনীকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। হাসিনার স্বৈরাচার 70 বছর এদেশের মানুষকে পদদলিত করেছে, শোষণ করেছে, লুট করেছে। বাংলার মানুষের সম্পদ, বাংলার মানুষের অর্থ 17 বিলিয়ন এদেশ থেকে পাচার করে নিয়ে গেছে লুটেরার দল। হাসিনার ছেলে জয়, হাসিনার বোন রিহানা, হাসিনার মেয়ে পুতুল, তার আত্মীয় স্বজন শেখ হেলাল, হাসনাত আব্দুল্লাহ, হাসনাত, বরিশালের শেখ সেলিম, সমস্ত তাদের আত্মীয়, ওই নিক্সন, ওই নিউটন, আরো কত কত নাম, কত লুটেরার নাম বলবো। তাদের বাংলার বুকে বিচার করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। যারা 5 আগস্টের আগে এই জুলাই বিপ্লবে যাদেরকে হাসিনা হত্যা করেছে, হাসিনার সরকার হত্যা করেছে, 1,500 ছাত্র তরুণ জনতা যাদেরকে হত্যা করেছে, 1,500, এই 1,500 হত্যার বিচার এই বাংলার মাটিতে করতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে। সেই সব ব্যবস্থা কোথায় নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার? সংস্কার করবেন না হত্যার বিচার করবেন? লুট করার টাকা ফিরিয়ে আনবেন না সংস্কার করবেন? নির্বাচন দিবেন না সংস্কার করবেন? লুটের টাকা আনতে হবে, হত্যার বিচার করতে হবে, নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে। পরিষ্কার কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আমি সময় আর বেশি নেব না, বহুদিন বক্তৃতা করি না, চুপচাপ আছি। আমার সাকাওয়াতের ডাকে আসতে হলো, আবারও যদি সাকাওয়াত ডাকে আবারও আসবো ইনশাল্লাহ। দেখা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা অতিক্রম করছি। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো ঘন্টায়, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতি উদ্ভব হতে পারে। বাংলাদেশকে দখল করতে চায় ভারত, এত সোজা? 18 কোটি মানুষ, প্রত্যেকেই এক একজন সৈনিক, আমরা রুখে দাঁড়াবো। এত সোজা নয়। শেখ হাসিনা দালাল সাংবাদিক তো বহু সৃষ্টি করেছ,
ওই সব দালালরা সব জেলে এখন, তাদেরও বিচার হবে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। নারী পুরুষ, আবার বৃদ্ধ বনিতা, ছাত্র জনতা, কৃষক শ্রমিক সকলকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের এই আহ্বান জানিয়ে আমার কথা আজকে শেষ করছি। আবার যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রফেশনাল সাংবাদিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি মঈন চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ প্রফেশনাল সাংবাদিক অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আমাকে গঠন করার জন্য 2000 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, আনোয়ার জাহিদ এবং জামাতের আব্দুল কাদের মোল্লা আমাকে অনুরোধ করেন। সেই অনুরোধটি ছিল যে দেশ আগামী দিন সংকটের মুখে যাচ্ছে, এই অবস্থায় সাংবাদিকদের একটা ইউনিট দরকার। দুঃখের বিষয় হলো আমি সে জায়গায় পৌঁছাতে পারি, তবে আমি চেষ্টা করেছি। আমাদের আজকের প্রধান অতিথি একদিকে কিন্তু আমার দুলাভাই, আর একদিকে হলো আমার নেতা। ওনাকে মাঝে মাঝে জ্বালাই আমি, তো অনেকদিন জ্বালাই না। এবার আমিনুল হক ভাই আমাদের উপদেষ্টা মহোদয়, উনি বললেন যে এবার অ্যাডভাইজার সাহেব গিয়ে ডক্টর মঈন খানকে আনতে হবে। আমি চিন্তা করলাম যে আমাদের কাসেম ভাই, সুবহান ভাই, যতজন আমাদের জিয়া ভাই, তাদের নিয়ে আসি রাস্তায়। রাজপথে যদি সৎ মানুষ না আসে তাহলে আগামী দিন রাষ্ট্র অত্যন্ত সংকটে পড়বে। এখন আমি কেন এই কাজটুকু, আমার কিছু কথা বলা দরকার, সেটুকু বলে আমি শেষ করবো। সম্ভবত 1976 সাল আমাদের হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পিজি হাসপাতালে ভর্তি। আমার কুষ্টিয়া জেলার তখন জাতীয় ছাত্র দলের সভাপতি আমার কাসেম ভাই মনে আছে, কুরবান আলী, পরবর্তীতে খাদ্য প্রতিমন্ত্রী। তো আমাকে ওর একটা গ্যাস্ট্রিক আলসার হয়েছে, অপারেশন করতে হবে 24 ঘন্টার মধ্যে। তো আর্থিকভাবে সেভাবে স্বয়ংসম্পূর্ণ না। আমাকে খবর দিলে আমি গেলাম, তা বললাম চলো যে মৌলানা তো আছে, মৌলানা দিয়ে অপারেশন ঘটাবো। আমি হুজুরকে নিয়ে আসে, হুজুরের কাছে নিয়ে আসলাম, বললে কি করতে হবে, বললাম অপারেশন হচ্ছে না। এর মধ্যে তখন ডাইরেক্টর হলো নুরুল ইসলাম সাহেব, শিশু বিশ্রাম, উনি আসতে দেখতে আসে, বলে আমার চিকিৎসা দরকার নেই, আমার ছেলে আগে চিকিৎসা করো, তারপরে এসে আমার কাছে। উনি তো সঙ্গে সঙ্গে অ্যাডমিট করলেন, করে এসে বললো যে হুজুর অপারেশন করতে পারলে ওইটা আগে করে আসো, তারপরে আমাকে দেখবা। এর আধা ঘন্টা পরে আবার উনি আসছেন, নুরুল ইসলাম সাহেব, যে আসে বলে হুজুর সেনাবাহিনীর উপপ্রধান সেনা কর্মকর্তা, অর্থাৎ তখন তো তিনি জরফান সাহেব সেনাপ্রধান হননি, শফিউল সাহেব তখনও প্রধান, তো উনি আপনার সঙ্গে দেখা করতে চায়। উনি আপনার সঙ্গে দেখা করতে চায়, মৌলানা ভাসানীর ক্যাবিনে এসে বলল। হুজুর বললেন যে একজন দেশপ্রেমিক আমার কাছে আসবে, পারমিশন লাগবে? এই কথা শুনে বললো কি করবো হুজুর? বললে ওর পারমিশন লাগবে না, যে আসবে। চলে গেল। এখন তখন আমরা কোরবান আলী সহ আমরা কয়েকজন হুজুরের সামনে বসে আছি, তো ওরা সবাই চলে গেল। আমাকে বলছে তুমি আমার পা টেপো। আমার একটু গাঢ় রক্ত গরম, আমার খুব খারাপ লাগছে যে মৌলানা ভাসানী পা টেপা লাগবে আমার। তা আমি তো তখন এর আধ্যাত্মিক বিষয়টা বুঝিনি। পরে পাড়ে আসলো জওয়ারমান সাহেব, তো প্রথম সালাম দিলে, উত্তর দিলে, দিয়ে হাত আগাইতেছি, বলছে হাত আগানো যাবে না, তুমি আগে বলো রাষ্ট্রের দায়িত্ব নেবে কিনা। 3 বার বলার পরে জওয়ারমান সাহেব বললেন যে আমি দায়িত্ব নেবো, কিন্তু আমি লোক পাবো কোথায়? মৌলানা বললো সে আমিই দেবো। এই কথাটি মৌলানা ভাসানী বললেন পিজি হাসপাতালে বসে। আমি বুঝলাম যে তারপর চলে গেলেন উনি, যাওয়ার পরে হাত মিলানোর কথাবার্তা বলে চলে গেলেন।
বললাম হুজুর এটা কি হলো? কয়েক দেশ বাঁচাতে হলে, ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করতে হলে জিয়াউর রহমানের বিকল্প নাই, জিয়াউর রহমানের বিকল্প নাই। বলে উনি চলে গেলেন। আমার জাদু ভাইয়ের তো কাছের, কাসেম ভাইয়া তো একটু জানেন যে আমাকে মশিউর রহমান মৌলানা ভাসানী একটা ছোট্ট স্লিপ লিখলো, জাদু এখনই আসো। মগবাজারে তার বাসা, আমেনা বেগমের বাসার নিচতলায় থাকতেন, ভাই মনে আছে। আমি চিঠিটা নিয়ে গেলাম, জাদু ভাই আমাকে দেখেই চেতে গেছে, এই তুই এবার মৌলানার কি বানিয়ে নিয়ে এসেছিস? আমি বললাম তাড়াতাড়ি আসেন, যে অবস্থায় আছেন ওই অবস্থায় যাবেন। দেখ গেল উনি ওখানে, এইবার আর আমার ঘরে ঢুকতে দিল না, ক্যাবিনে ঢুকতে দিল না। খানিক্ষণ পর বারে জাদু ভাই বলছে যে আমরা তো শেষ, আমরা বিলুপ্ত, আমি সভাপতি, এরপরে বিলুপ্ত। এই হলো বিএনপির যাত্রা শুরু হলো। এবং এই বাংলাদেশের দেশকে রক্ষা করতে, স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করতে জিয়াউর রহমানের হাতে তুলে দেন বাংলাদেশকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার রূপকার, স্থপতি, তুলে দিয়ে যান। আজকের ছাত্র দল জানে না যে মৌলানা ভাসানীকে। শেখ মুজিব 1971 সালে স্বাধীনতা চায়নি, শেখ মুজিবের মেয়েও চায় না স্বাধীনতা। যারা তাকে বঙ্গবন্ধু বলে, আমি বলবো তারা এই স্বাধীনতার পক্ষের শক্তি না। কেউ যদি বলে, আমি সেদিন বলেছিলাম আমার একাধিকবার ওই 27 নম্বরে যেমন কাশেম ভাই গেছেন, আমিও গেছি, শুধু ওই হুজুরের ওখানে দেখার কারণে মাঝে মাঝে ডাকতেন। আমি একদিন গেলাম, বললো যে হুজুর তো বলে ওই জামাত মুসলিম লীগের নিতে। তা আমি একদিন হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, ভাই মনে থাকার কথা, শাহজাহানপুরে আমাদের হুজুরের বড় ছেলে থাকতো রাশেদ খান ভাসানী, ওখানে বসে আমি গেলাম রাত্রে। তো হুজুরকে বললাম, হুজুর জামাত আবার মুসলিম লীগ এগুলো আনবেন কেন? জাসদ আওয়ামী লীগ থেকে নিয়ে যেতে হয়। তো ওরা তো মুসলমানরা, ওরা হিন্দু না, ওরা ক্লিপ লিঙ্গ, ওরা ক্লিপ লিঙ্গ, ওদেরকে নেওয়া যাবে না, ওদেরকে নিয়ে আসো। এই দেশ, ইন্ডিয়ার বড় শত্রু হলো মুসলমান, ইন্ডিয়ার বড় শত্রু হলো মুসলমান। জিয়াউর রহমানের শত্রু, আমিও শত্রু, এবং যারা শত্রু তাদেরকে দিয়ে দেশ ঠেকাতে হবে। এবং আমি আজকে আহ্বান জানাবো আমাদের প্রধান অতিথির কাছে, আপনারা জাতীয় ঐক্যটা রক্ষা করেন, তা নাহলে স্বাধীনতার সার্বভৌম থাকবে না। যেটি আমাকে জিয়াউর রহমান সাহেব একাধিক সময় বলেছেন যে তুমি হক কথা নিউজ করার কারণে হক কথা বন্ধ হয়েছে, এখন তোমার কাজ হচ্ছে ভাই তুমি জনগণকে সঠিক তথ্যটা দাও। আমাদের জাতীয় ঐক্যটা কোন জায়গায় দরকার, বেগম জিয়া বলছেন, তারেক রহমান সাহেব ও সেইটাই আশা করে, জাতীয় ঐক্য ধরে রেখে জনগণের ভোটে নির্বাচিত হবেন। এবং আমার বিশ্বাস এই সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আগামী দিন এমন একটি দেশ উপহার দেবে যে দেশটিকে দেখে ইন্ডিয়া প্রতিহিংসায় জ্বলবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আজকের উপস্থিতির জন্য ধন্যবাদ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার